বাংলাদেশ পুলিশের এএসআইতে অসংখ্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা অবশ্যই ভিডিওটি প্লে করে থাকলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত দেখে নেওয়া যাক। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং এই ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাদেরকে কমেন্টে মেনশন করে যাবেন যাতে তারা দ্রুত ভিডিওটি দেখে নিতে পারে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে কিভাবে আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য। তো চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। অনলাইনে আবেদনের সময়সীমা 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 27 মে 2026 খ্রিস্টাব্দ বিকাল 11:59 পর্যন্ত। তো এখানে সবাইকে একটি বিষয় সাজেস্ট করে রাখবো যে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন। বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। তো এখানে কি কি যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু আগে দেখে নিই। তো আমি একটু জুম ইন করে নিই যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। তো প্রথমে আছে বয়সসীমা এবং বয়সসীমা নির্ধারণের তারিখ। বয়সসীমা 18 থেকে 22 বছর এবং বয়সসীমা নির্ধারণের তারিখ। যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2026 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশ কর্মরত কনস্টেবল এবং নায়ক পদে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 25 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং 0500000110110114 তারিখ 23/7/2024 অনুযায়ী কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কমপক্ষে জিপিএ 3.5 সমান হতে হবে এবং এইচএসসি এর ক্ষেত্রে কমপক্ষে জিপিএ 3.5 সমান হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং জাতীয়তা অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। প্রার্থী শারীরিক মাপ। প্রথমে আছে বিবরণ, পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী। তো এখানে যেহেতু পুরুষ এবং নারী সবাই আবেদন করতে পারবেন সেহেতু তাদের জন্য একটি ভিন্নতা রয়েছে। প্রথমে উচ্চতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি বা 1.6764 মিটার হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি বা 0.8121 মিটার এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি বা 0.8636 মিটার। এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং 1.6256 মিটার এবং বুকের মাপ নারী প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখ করে দেওয়া নাই এবং দৃষ্টিশক্তি অবশ্যই 6:6 হতে হবে নারী পুরুষ উভয়ের জন্যই। 3 নম্বরে আছে অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ, http:/police.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।
অনলাইনে আবেদনের সময়সীমা 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 27 মে 2026 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত বহাল থাকবে। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহৃত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 48 টাকা সার্ভিস চার্জ অফেরতযোগ্য বাবদ জমা প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন করা কোনো অবস্থাতেই গৃহীত হবে না। দ্বিতীয় ধাপে আপনাকে এখানে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 48 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। তো আমরা যেহেতু আবেদন করে থাকি বিভিন্ন টেলিকম থেকে, বিভিন্ন অনলাইন দোকান থেকে, যার কারণে এই প্রসেসগুলো আমাদের না জানলেও চলবে, তাই আমি এই বিষয়টি স্কিপ করে যাচ্ছি। তো এখানে আবেদন ফি বাবদ আপনাদের 48 টাকা প্রদান করতে হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জেনে রাখা উচিত। এরপরে যদি কোনো প্রকার সমস্যার শিকার হন তাহলে এখানে হেল্প ডেস্ক থেকে হেল্প নিতে পারবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। যদি কারো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো কিভাবে করবেন সে বিষয়টা একটু দেখেন। ইউজার আইডি জানা থাকলে ASI স্পেস হেল্প স্পেস ইউজার আইডি দিবেন, তারপরে স্পেস, তারপরে ইউজার আইডি, আবার তারপরে অ্যান্ড দিবেন, অ্যান্ড যে সিম্বল আছে আর কি, প্রতীক যেটা, সে প্রতীকটা দিবেন, তারপরে সেন্ড করবেন 16222 নম্বরে। এবং যাদের পিন নাম্বার জানা থাকবে তারা ASI স্পেস হেল্প স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ড করবেন 16222 নম্বরে। এখানে এক্সাম্পল হিসেবে একটি SMS এর নমুনা দেওয়া আছে, এটা একটু দেখে নিতে পারেন। ASI হেল্প পিন কোডটা যেটা থাকবে সেটা, তারপরে অ্যান্ড, এরপরে সেন্ড করবেন 16222 নম্বরে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে 121-এ কল করে প্রথমে 8 অতঃপর 1-এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে। এর পরবর্তীতে আছে প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে SSC বা সমান, HSC বা সমান পরীক্ষা ফলাফল ও উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট PET এর জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং এ উত্তীর্ণ প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়া সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http:/police.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশকৃত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। এরপর রয়েছে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ। প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http:/police.teletalk.com.bd লিংকে প্রবেশ করত ইউজার আইডি, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট PET ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের 2 কপি সঙ্গে আনতে হবে। তো অবশ্যই আপনারা কিন্তু 2 কপি সঙ্গে নিয়ে যাবেন এবং আরো একটি এক্সট্রা কপি করে রাখবেন, সেটা সবসময় আপনার সঙ্গে রাখবেন।
প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের স্ব স্ব জেলা নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি এর 7টি ইভেন্ট যথা দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। ইউটিউবে বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট http://www.police.gov.bd এ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। তো আপনাদের পরীক্ষার দিন কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি একটু মনে রাখবেন। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর 2 কপি, অ্যাডমিট কার্ডের ফটোকপি আর কি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্র মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইন্ডেমনিটি ঘোষণাপত্র ও পিতামাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। তো এখানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটু ভালোভাবে খতিয়ে দেখবেন যে আপনাদের যদি প্রার্থীর যদি পরিচয়পত্রের মানে জাতীয় পরিচয়পত্র না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি লাগবে এবং সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং এমএস অফিস ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেলিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, উল্লেখ্য সংক্রামক ব্যাধি ও মাদকাসক্ত ব্যক্তি ক্যাডেট এএসআই নিরস্ত্র নিয়োগ পরীক্ষা অযোগ্য বিবেচিত হবেন। পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্ত অনলাইনে আবেদনের নিয়মাবলী। তো ভিউয়ার্স, আমি এই বিষয়ে পরবর্তীতে আপনাদের এই পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতিমূলক একটি ভিডিও নিয়ে আসব, সেখানে আপনারা A to Z ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনাদের সব মানে হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা এই ভিডিওটি পেতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এই ভিডিওটি পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন। অবশ্যই ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু এতটুকুই ছিল। তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টি রেখেছি, সেটি হচ্ছে যে এখানে পরীক্ষাটা আসলে কি কি পদ্ধতিতে হয়। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয় যেটা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, তারপরে হয় লিখিত মনস্তাত্ত্বিক কম্পিউটার দক্ষতা পরীক্ষা, এরপরে হবে লিখিত মনস্তাত্ত্বিক পরীক্ষা, তারপরে কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা, প্রবেশপত্র। এইসব বিষয়ে মূলত 3-4টা প্রসেসে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি এবং বাংলা রচনা, কম্পোজিশন, সাধারণ জ্ঞান ও গণিত, মনস্তত্ত্ব এই বিষয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হয়, পূর্ণমান থাকে। ইংরেজি, বাংলা, রচনা, কম্পোজিশন এখানে থাকবে 100 মার্ক এবং সাধারণ জ্ঞান ও গণিতে থাকবে 100, মনস্তাত্ত্বিক বিষয়ে থাকবে 50 মার্ক। এই বিষয়ে আমি আপনাদের একটি পূর্ণাঙ্গ সাজেশন ও সিলেবাস দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি যতটুকু আলোচনা করলাম আশা করি A to Z ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রকার ভুল মানে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করবেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওতে আমার ভিডিও প্রদর্শন এবং ভয়েস
ওভারে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেটিও আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন, সেটি আমি পরবর্তীতে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা আবেদন করবেন দ্রুত তার সাথে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।